আমরা আলোচনা করছিলাম বেগম জিয়ার গণতান্ত্রিক লড়াই, বেগম জিয়ার গণতন্ত্রের জন্য বেগম জিয়ার যে লড়াই, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই পর্বে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজকে তো সারাদিন আপনি এভার কেয়ারের পুরো ঘটনা কাভার করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, গতকালকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আমরা দেখেছি সারা দেশে বিএনপির নেতাকর্মীরা খুব উৎসব মুখর পরিবেশে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের মুখের মধ্যে হাসি ছিল। কিন্তু আজকে যখন ভোরে যখন তাদের এই সংবাদটি তাদের কানে গেল, নেতাকর্মীরা এভার কেয়ারে ছুটে আসলো, তাদের চেহারায় কি ধরনের ছাপ দেখলেন? তাদের তারা কেমন ছিল আসলে মানসিকভাবে? ধন্যবাদ বেলায়েত। আপনি যেমন বলছিলেন গতকাল এই যে মনোনয়নপত্র সাবমিট করার সবশেষ দিন ছিল, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করছেন, ফেনীতে, বগুড়া এবং দিনাজপুরে। সেখানে কিন্তু প্রত্যেকটি আসনে বিকল্প একজন প্রার্থীকে রাখা হয়েছে এবং বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো তার টিপসই ব্যবহার করা হয়েছে এই মনোনয়ন ফর্মে। এর আগে তিনি স্বাক্ষর করতেন। অর্থাৎ এটি বিএনপির মধ্যে এক ধরনের প্রস্তুতি ছিল, যেহেতু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তারেক রহমান ফেরার পরেও গতকালকে এবং তার আগের দিনও ডাক্তারদের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার অবস্থা আরও অবনতি হচ্ছে। সেই জায়গা থেকে দলীয় যে প্রস্তুতি সেটি বিএনপির ছিল এবং বিএনপি আসলে এক ধরনের, যেহেতু ডাক্তাররা বলছিলেন তার এই জায়গাটি থেকে রিকভার করার সুযোগ খুব কম, এক ধরনের মানসিক প্রস্তুতিও তাদের মধ্যে ছিল তুলনামূলক। কিন্তু আজকে আকস্মিকভাবে যখন ঘোষণা আসলো আনুষ্ঠানিকভাবে, সেই জায়গা থেকে আমরা আজকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তাদের মনোবল এক ধরনের ভাটা পড়ার জায়গা দেখেছি। তারা সকাল থেকে আমরা সারাদিন সংবাদ সংগ্রহ করেছি, বিএনপি নেতাকর্মী যারা এসেছেন সেখানে সবাই আমরা দেখছি নানা ধরনের স্মৃতিচারণ করছিলেন, কেউ কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু এটিকেও তারা বলছেন যেহেতু তারেক রহমানের একটি উপস্থিতি এখন দেশে রয়েছে বা তিনি সরাসরি দলকে নেতৃত্ব দিবেন, সেই জায়গা থেকে তারা এই শোককে একটি শক্তির জায়গা হিসেবে দেখছেন। এটি তাদের মধ্যে মূলত আমরা লক্ষ্য করছি এবং তার ধারাবাহিকতা যে আজকে দেখেন যে কিছুক্ষণ আগেই যেটি হয়েছে, বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, বিএনপি কিন্তু তাদেরকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। সবচেয়ে আলোচিত প্রার্থী যিনি ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহানা। এই শোকের মধ্যেও বিএনপির যে সাংগঠনিক তৎপরতা সেটি রয়েছে। জি, আমি সেটাই আপনাকে বোঝানোর জন্য যে বিএনপি যেমন একদিকে শোকের একটি আবহের মধ্যে তারা রয়েছে, তেমনি তাদের যে সাংগঠনিক কার্যক্রম এবং বিএনপি বারবার বলছে যে আগামী নির্বাচন তাদের জন্য অত্যন্ত কঠিন হচ্ছে। তাদের দলের শীর্ষ নেতারা বলছেন তারা ছায়া সঙ্গীর সাথে এবার নির্বাচন করছেন। সেই জায়গা থেকে তাদের এই শোকের পাশাপাশি নির্বাচন যে প্রস্তুতি তারা সেটি পূর্ণভাবে নিচ্ছেন এবং আপনি দেখবেন যে তাদের যে নেতাকর্মী রয়েছে তারা তার নিজ নিজ নির্বাচনী এলাকায় তারা এখন অবস্থান করছেন। তারা এই শোকটাকে আসলে আগামী নির্বাচনে কিভাবে তারা বৈতরণী পার করবেন এই শোককে তারা সেই শক্তিতে রূপ দিতে চাচ্ছেন। তাদের কার্যক্রম বা সামগ্রিকভাবে আজকে আমরা যেটি দেখলাম, এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয়েছে তারা একই সাথে শোকটা পালন করছেন, যেহেতু নির্বাচনের সময়টা কম, সেটিকে তারা কাজেও লাগাতে চাচ্ছেন। অর্থাৎ এই সময়টিকে তারা কোনোভাবে অপচয় করা বা এটাকে যারা বিরোধী পক্ষ আছে বা প্রতিপক্ষরা যাতে অন্য কোনোভাবে সুযোগ না নিতে পারে নির্বাচনের মাঠে, সেই জায়গাটা তাদের একটা তৎপরতা আসলে আমরা লক্ষ্য করছি। আমরা দেখলাম যে বেগম জিয়ার মৃত্যুর সংবাদের পর গুলশান অফিসে বিএনপির দলের যে হাইকমান্ড তারা একটি বৈঠকে বসেছে এবং সেখানে মাঝখানে তারেক রহমান বসা ছিলেন। সেখানে তিনি দলের চেয়ারম্যানের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি একজন সন্তান। আমরা গণমাধ্যমে যতটুকু তার চেহারার অবস্থা দেখেছি তাতে মনে হয়েছে যে তিনি খুব আসলে দুর্বল হয়ে পড়েছেন। আপনারা তো কাছ থেকে সংবাদ কাভার করেছেন, তার মানসিক অবস্থা আসলে কীরকম দেখেছেন বা তিনি এই যে দলের যে এখন কার্যক্রমগুলো আছে সেই জায়গায় আসলে তিনি কতটা এখন তিনি কার্যক্রম চালিয়ে যেতে পারছেন বা কী অবস্থা? আপনি চমৎকার একটা বিষয় তুলেছেন। ধরেন গতকাল যখন বেগম খালেদা জিয়া, গতকালের ঘটনা বলি, তারেক রহমান নয়াপল্টনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এখানেও নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানিয়েছে। গতকালকের সন্ধ্যাবেলার ঘটনা, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং এরপর তিনি এভার কেয়ার যান এবং এভার কেয়ার আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার ভাই ইস্কন্দার মির্জা এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা, যিনি আবার এই 30 সদস্যের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বেগম জিয়ার জন্য, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য, তারা একাধিকবার গিয়েছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে যেটি পূর্বেই বলেছিলাম যে বারবার জানানো হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার অবস্থা আরও ধীরে ধীরে অবনতি হচ্ছে। সেই জায়গা থেকে একটা কনস্পিরেসি থিওরি কিন্তু এই আমরা রাজনীতির মাঠে দেখছিলাম যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে ঘোষণা কেন্দ্র করে নানান ধরনের গুজব অপপ্রচার ছড়িয়েছিল। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে আজকে যখন গুলশান চেয়ারপারসন কার্যালয় এই স্থায়ী কমিটির বৈঠকে তিনি ছিলেন, তার যে মুখায়ব বা তার যে অবস্থা, সেটি কিন্তু আমার মনে হয় এই যে ধরনের গুজব বা অপপ্রচার ছিল সেটির একটি জবাব কিন্তু ছিল। কারণ আপনি তারেক রহমানকে যেভাবে তিনি তাকে উৎফুল্ল দেখেছেন, সন্তান হিসেবে রাজনীতির বাহিরে একটি পারিবারিক জীবন আছে এবং এই যে মা এবং সন্তানের রাজনীতির বাহিরে একটি সম্পর্ক রয়েছে, সেই জায়গাটা থেকে আজকে তারেক রহমানের যে অবস্থা এবং আমরা স্থায়ী কমিটির যে চিত্র দেখতে পেয়েছি গণমাধ্যমের বরাতে,
সেই জায়গা থেকে এটি একটি বার্তা দেয় আসলে বেগম জিয়াকে নিয়ে যেই ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো হয়েছিল, সেটি আসলে এক ধরনের গুজব হিসেবেই প্রতিষ্ঠিত বলে আমার কাছে মনে হয়েছে। বা আমি ব্যক্তিগতভাবে যখন বিএনপির বিভিন্ন পরিসরের সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, এটি তো অবশ্যই যে দল হিসেবে যেহেতু একদিকে তারেক রহমানকে সামনে নির্বাচনকে ঘিরে তার যে কর্মতৎপরতা, সেটি তিনি ইতিমধ্যেই যেদিন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন 25 তারিখে, এরপর থেকে কিন্তু শুরু হয়েছে। তার পরের দিন তিনি কর্মসূচি করেছেন, শহীদ হাদির কবর জিয়ারত করেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবর জিয়ারত করেছেন, তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি তার কবর জিয়ারত করেছেন, সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি গিয়েছেন এবং তার পরের দিন তিনি গুলশান যে চেয়ারপারসনের কার্যালয়, সেখানে তার যে অফিস কক্ষ, সেখানে অফিস করেছেন এবং তারপর দিন গতকালকের কথা যেটি বলছিলাম, নয়াপল্টনে এসেছেন। এর মধ্য দিয়ে তারেক রহমান যে তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে তৃণমূলের সাথে তার যে যোগসূত্র বাড়ানোর যে প্রচেষ্টা, সেটি কিন্তু বার্তাটি দিয়েছেন। এই জায়গাটি আসলে তার জন্য এখন আমরা দেখছি যে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পারিবারিক শোক কাটিয়ে ওঠার পাশাপাশি নির্বাচনকে ঘিরে এই সময় বিএনপির যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু রাজনৈতিক দল এখন পার করছে, সেই জায়গা থেকে তারেক রহমানের কাছে পারিবারিক শোক কাটিয়ে ওঠার পাশাপাশি এই দলের যে হাল ধরা এবং নির্বাচন কেন্দ্রিক দলকে যে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা, সেইটা আসলে অত্যন্ত চ্যালেঞ্জের মুখে আমার মনে হয় যে তারেক রহমান এবং বিএনপি এই মুহূর্তে পড়েছে। জাওয়াদ মাহমুদ, যে দেখলাম এখনও যে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় আছে, তারা অপেক্ষা করছেন আসলে কখন মরদেহ বের করা হয়, যদিও এটা নির্ধারিত সময়। আপনার কাছে এই পর্বে আমি একটু জানতে চাই যে আসলে সাধারণত বাংলাদেশের যে রাজনীতির সংস্কৃতি, সেখানে আমরা দেখি যে এক এক রাজনৈতিক দলের নেতা এক এক রাজনৈতিক দলের নেতাকে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলে, কিন্তু বেগম জিয়ার আমরা যেই ইতিহাস দেখলাম, বেগম জিয়ার যে শব্দচয়ন, বেগম জিয়ার যে কথা বলার ধরন, তার যে বক্তৃতা, সেখানে তিনি অনেক পাওয়ারফুল, অনেক শক্ত শব্দ ব্যবহার করতেন, কিন্তু অন্যকে আক্রমণ কখনো করতেন না। এই যে ব্যাপারটা, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? কারণ এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে সহকর্মী জাহিদ তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া নির্বাচনে কখনো হারেনি। তিনি এখন পর্যন্ত তার জীবদ্দশায় 23টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 23টি নির্বাচনে তিনি বিজয় অর্জন করেছেন। এই যে জনগণের ম্যান্ডেট, সেটি কিন্তু শুধু যে বিএনপি বা ধানের শীষ যারা দল করেন সেই জায়গা থেকে না, বেগম ব্যক্তি খালেদের যে আলাদা একটি ব্যক্তিসত্তার জায়গা রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু সাধারণ মানুষ ভীষণভাবে পছন্দ করতো। এবং বেগম খালেদা জিয়া যে সাধারণ গৃহবধূ ছিল, তার চাল চলন কথাবার্তা, আপনি যেটি বলছিলেন, তার যে মার্জিত শব্দচয়ন, সেই জায়গাটাকে মানুষ ভীষণভাবে তাকে আকৃষ্ট করতো, তার এই ব্যাপারগুলো। এই জন্যই বেগম খালেদা জিয়া কিন্তু কখনো কোনো নির্বাচনেই তিনি হারেননি। যদিও বিএনপির নানান সময় তাদের নির্বাচনী রাজনীতিতে উত্থান পতন ঘটেছে, বেগম খালেদা জিয়া তার জায়গায় বিপুল ভোটে সবগুলো নির্বাচন, যে 23টি কথা বলছিলাম, জয়ী এসেছেন। এই জায়গাটাতে বেগম খালেদা জিয়া ব্যতিক্রম। এবং আমরা যদি দেখি যে বেগম খালেদা জিয়া ধরেন এই ফেসিবাদ 15.5 বছর সময় শেখ হাসিনা আমলে যে পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাকে উন্নত চিকিৎসা বঞ্চিত করা হয়েছে, তিনি সেই নাজিমুদ্দিনের জেলখানার কারাগারে, তার সাথে আমরা খবরের শিরোনামে এটিও দেখেছি তেলাপোকার সাথে ইঁদুর তার এই যে কক্ষে তাকে রাখা হতো সেখানে যাতায়াত করতো, এই ধরনের সংবাদও গণমাধ্যমে এসেছে। এবং যদিও তাকে মুক্তি দেওয়া হয়েছে শেষমেশ শর্ত সাপেক্ষে, তার জীবনকে সংকুচিত করা হয়েছিল, কিন্তু এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বা গণঅভ্যুত্থান সেই জায়গা থেকে মুক্ত হওয়ার পরেও তিনি যখন জনসম্মুখে কথা বললেন নেতাদের সাথে, সেখানেও কিন্তু তিনি কোনো প্রতিহিংসার কথা বললেন না। তিনি ঐক্যের বার্তা দিয়েছেন, তার শব্দচয়ের মধ্যে কোনো প্রতিহিংসার কথা তিনি বলেননি, তিনি শান্তির কথা বলেছেন, শান্তির বার্তাটাই দিয়েছেন। তার শব্দচয়ের মধ্যে দিয়ে এই বিষয়টা উঠে এসেছে। আরেকটি জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমার কাছে খুব এই জিনিসগুলা আমার উপলব্ধিতে এসেছে, সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার বা 24-এর গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, যখনই রাজনৈতিক অনৈক্য তৈরি হতো, যখনই কোনো ধরনের রাষ্ট্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হতো, এই অসুস্থ অবস্থায় থেকে এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি যখন ছিলেন, যে মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছিলেন, তখনও তিনি নেপথ্যে থেকে এক ধরনের ঐক্যের ভূমিকা পালন করেছেন। অনেকেই মনে করে থাকেন, আমি জানি না এটা আসলে সত্য কিনা, অনেকেই মনে করেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরুর দিকে বিএনপির যে দূরত্ব ছিল, সেখানেও দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে বেগম জিয়ার একটি ভূমিকা ছিল। বিশেষ করে তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, জামায়াতের সঙ্গে যে দূরত্ব, সেই দূরত্ব বেগম জিয়া কমিয়ে আনার চেষ্টা করেছেন। এই ব্যাপারগুলো আসলে কতটা, তার ভূমিকার ব্যাপারটা কতটা আপনি কিভাবে বলবেন? এইটা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ধরেন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে, যদিও 1982 সালে তিনি আর বিএনপিতে তার নাম লেখান বা রাজনীতিতে আসেন, 84-তে তিনি এসে দলের প্রধান নির্বাচিত হন। এবং বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, এরশাদ বিরোধী আন্দোলন, সেখান থেকেই কিন্তু তাকে আপসহীন বলা হয়, আপসহীন নেত্রীর খেতাব তিনি পান এবং তিনি আপসহীন নেত্রী হিসাবে আবির্ভূত হন।
সেই জায়গা থেকেই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক পরিসরে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং এর প্রতিফলন আমরা এসে 8-এ 14-তেও দেখলাম। 14-তে যদিও বিএনপির একটি সেই নির্বাচনে তারা হেরেছে, 14-তে এসে যখন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিটি করছিল বেগম খালেদা জিয়ার একক চেষ্টা এবং তখন 20 দলীয় জোট যারা ছিল, এখনকার যদি তাদের প্রতিপক্ষ জামায়াত বা অন্য দলগুলো আছে, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে তিনি যেতে চাননি বা যাননি। এবং এই যে ধারাবাহিক একটা আন্দোলন শুরু হলো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তার সূত্রপাত কিন্তু বেগম খালেদা জিয়ার মধ্য দিয়েই হয়েছে এবং তার পরিণতি আমরা দেখেছি যে 24-এ এসে জুলাইয়ে ঘটেছে। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের রাজনীতিতে একটি ঐক্যের প্রতীক হিসেবে তিনি থেকেছেন। এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে এই আলোচনা ছিল যে বিএনপির সাথে এক ধরনের টানাপোড়েন, সেইখানে খালেদা জিয়া ভূমিকা পালন করেছেন। যেহেতু বেগম খালেদা জিয়াকে সবগুলো রাজনৈতিক দল তাকে রাজনৈতিক অভিভাবক মানেন এবং এটিই বলা হচ্ছে যে আজকে খালেদা জিয়ার এই প্রণয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গাটিকে বাস্তবিক অর্থে এই অর্থেই আমরা যখন দেখেছি খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, সবগুলো রাজনৈতিক দল কিন্তু সেখানে ছুটে গিয়েছেন। রাজনৈতিক যে কোনো পরামর্শ বা সংকটকালে বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়েছেন, কারণ তাকে সবাই রাজনৈতিক অভিভাবক হিসেবেই মানতেন। সেই জায়গা থেকে যখন এই অন্তর্বর্তী সরকার এই সময়টিকে রাজনৈতিক ডামাডল বা এক ধরনের বিশৃঙ্খলার কথা আলোচনা হচ্ছিল, তখনও কিন্তু সবাই বেগম খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছেন একটি রাজনৈতিক ঐক্য বা সম্প্রীতির জায়গা ফিরিয়ে আনতে। অনেক ধন্যবাদ আপনাকে জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বেগম জিয়ার গণতন্ত্রের লড়াই নিয়ে। এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।